আমি আবার বলছি, আমি দুর্বল নই, আমি শক্তিশালী লোক। যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো, আর যতক্ষণ বাঁচবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচবো। এমন একটা সময় ছিল যখন এই মানুষটার সামান্য একটা ইশারায় গোটা বাংলা থরথর করে কাঁপত। তিনি যখন রাস্তায় নামতেন তখন রাজপথে লাখো মানুষের ঢল নামত। রাইটার্স বিল্ডিং থেকে শুরু করে নবান্ন, মন্ত্রী থেকে বিধায়ক সবাই দিনরাত একটাই নাম জপ করত, আর তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজনীতি বড়ই নিষ্ঠুর। আজ সেই নেত্রী নিজের বাড়িতে বসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অস্তিত্বের জানান দিচ্ছেন। তার আশেপাশে যারা বছরের পর বছর বিশ্বস্ত সৈনিকের মতো দাঁড়িয়েছিলেন তারা একে একে দল ছেড়ে চলে গেছেন অন্য শিবিরে। কিন্তু রাজনীতির এই পাশা খেলা এত সোজা না, কারণ এখন যে খবরটা রাজনৈতিক অলিন্দ থেকে আসছে সেটা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। যারা দল ছেড়ে চলে গিয়েছিলেন তাদের মধ্যে এক বিশাল অংশ নাকি এখন গোপনে আবার পুরনো দলে ফিরে আসতে চাইছেন। কিন্তু কেন, কি এমন ঘটল যে হঠাৎ করে বাতাসের গতিপথ সম্পূর্ণ বদলে গেল? ঘটনাটা ভালো করে বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে ফিরে যেতে হবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কয়েক মাস আগে যে বিশাল রাজনৈতিক ভূমিকম্পটা হয়েছিল তা কেউ কোনোদিনও কল্পনাও করতে পারেনি। তৃণমূল কংগ্রেসের যে দলটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রক্ত ও ঘাম দিয়ে নিজের হাতে গড়ে তুলেছিলেন সেই দলটা আচমকা দুই টুকরো হয়ে গেল। ৭০ জনেরও বেশি বিধায়ক রাতারাতি দল ছেড়ে চলে গেলেন রতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় একের পর এক চেনা ও হেভিওয়েট মুখ মমতার পাশ থেকে সরে গেল। সবচেয়ে বড় ধাক্কাটা এলো তখন যখন মদন মিত্রের মতো কালারফুল নেতা দল ছাড়লেন। সেই মদন মিত্র যিনি একসময় বুক ফুলিয়ে বলেছিলেন তার মৃত্যুর পর তার মরদেহের ওপর যেন জোড়া ঘাসফুলের পতাকা দেওয়া হয়। যারা তার শেষ যাত্রা দেখবে তারা যেন বলে এটা কোনো বেঈমানের লাশ নয়, এটা একজন ইমানদার মানুষের লাশ। আজ সেই মানুষটাও হাঁটছেন অন্য পথে। প্রশ্ন হলো, রাজনীতিতে কি কমিটমেন্ট এতই সস্তা, নাকি ক্ষমতার লোভে আবেগের কোনো জায়গা নেই? কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আসল রোমাঞ্চকর মোড়টা তো এখনই আসতে চলেছে। সম্প্রতি তৃণমূলের প্রাক্তন নবীন নেতা রবীন্দ্র ঘোষ এমন এক বিস্ফোরক দাবি করেছেন যা গোটা রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তুলে দিয়েছে। তার দাবি অনুযায়ী দল ছেড়ে চলে যাওয়া ৭০ জন বিধায়কের মধ্যে ৪৫ জনই নাকি এখন আবার গোপনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজায় কড়া নাড়ছেন এবং ফিরে আসতে চাইছেন। ৪৫ জন সংখ্যাটা একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন। এটি মোটেও কোনো ছোটখাটো সংখ্যা নয়। এই দাবি যদি বিন্দুমাত্র সত্যি হয় তবে আগামী কয়েকদিনের মধ্যে বাংলার রাজনীতির পুরো হিসাবটাই ওলটপালট হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, এই হেভিওয়েট নেতারা হুট করে আবার পুরনো দলে ফিরতে চাইছেন কেন? কি বদলালো হঠাৎ করে? রবীন্দ্র ঘোষ এই প্রসঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয় সামনে এনেছেন। তার মতে দলের ভেতরে যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল সেটার মূল ছিল কিছু ভুল সাংগঠনিক সিদ্ধান্ত। বিধানসভা নির্বাচনের টিকিট বন্টনের সময় প্রায় ৮০ জনেরও বেশি পুরনো বিধায়ক এবং মন্ত্রীর টিকিট এক ঝটকায় কেটে দেওয়া হয়েছিল। দীর্ঘদিনের পুরনো ও লড়াকু নেতাদের সংগঠনের মূল পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। যারা রোদ বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় লড়াই করে দলকে এই জায়গায় এনেছিলেন তাদেরকে পাশ কাটিয়ে কর্পোরেট স্টাইলে কিছু নব্য ও নতুনদের হাতে সংগঠনের মূল দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। আর এই পুঞ্জীভূত ক্ষোভটাই ধীরে ধীরে বড়সড় বিদ্রোহের রূপ নিয়েছিল। বিদ্রোহী বিধায়কদের এই পুরনো দলে ফেরার তীব্র তাড়না কিন্তু কোনো নৈতিক আদর্শ বা অনুশোচনা থেকে আসছে না। এর পেছনে রয়েছে চরম এক বাস্তবসম্মত ও আইনি কারণ। আসলে দল ত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল নিয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশন ও আদালতে একটি বড়সড় আইনি লড়াই শুরু হয়েছে। নির্বাচন কমিশনে তৃণমূলের আসল সাংগঠনিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনি বিশেষজ্ঞদের মতে যদি আদালতের চূড়ান্ত রায় বিদ্রোহী রতব্রত শিবিরের বিপক্ষে চলে যায় তবে কি হবে জানেন? এই দলত্যাগী বিধায়কদের পদটাই চিরতরে খারিজ হয়ে যেতে পারে। অর্থাৎ যে ক্ষমতার চেয়ারটায় বসে এরা এখন আয়েশ করছেন সেই বিধায়ক পদটাই কেড়ে নেওয়া হতে পারে।
এবার বুঝুন কেন হঠাৎ করে পুরনো দলে ফেরার জন্য এদের পিঠের চামড়া শুকিয়ে যাচ্ছে। এই ঘটনা আবারও প্রমাণ করে দিল যে রাজনীতিবিদদের মেরুদণ্ড আসলে কোনো আদর্শ দিয়ে গড়া নয়, এর মূল চালিকা শক্তি হলো কেবলই ক্ষমতার চেয়ার হারানোর ভয়েই আজ বিদ্রোহীদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। এদিকে আরেকটি আইনি জয় মমতা শিবিরের জন্য মস্ত বড় মনোবল হিসাবে কাজ করছে। কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বিরলা তারামুগুলের সামনে আগামী 21শে জুলাই শহীদ দিবস পালন করতে পারবে। সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এই আইনি অনুমতি পাওয়ার পর কালীঘাটের তৃণমূল শিবিরের যেন নতুন করে প্রাণ ফিরে এসেছে এবং জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখানে একটি অত্যন্ত চতুর ও সচেতন পদক্ষেপ নিয়েছেন, যা অনেকেরই চোখ এড়িয়ে গেছে। তিনি কঠোর নির্দেশ দিয়েছেন যে 21শে জুলাইয়ের কোনো ব্যানারে বা হেডিংয়ে যেন তার ব্যক্তিগত কোনো ছবি ব্যবহার না করা হয়। সেখানে শুধু থাকবে জোড়া ঘাসফুলের দলীয় প্রতীক এবং একটাই স্লোগান, আসল 21শে জুলাইয়ে আসুন। এটি কিন্তু খুব গভীর একটি রাজনৈতিক চাল, কারণ এখন দুই তৃণমূলের মধ্যে যুদ্ধটা আর ব্যক্তিগত জনপ্রিয়তার নয়, যুদ্ধটা এখন চিহ্নের। কে আসল তৃণমূল আর কার হাতে থাকবে অফিসিয়াল ঘাসফুল প্রতীক, এই লড়াইটাই এখন সবচেয়ে বড়। মেয়র রোড কানেক্টরে রতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলও আলাদাভাবে শহীদ দিবস পালন করবে, অর্থাৎ একটা দল, দুটো মঞ্চ এবং দুটো আলাদা মহাসমাবেশ। বাংলার এই তৃণমূল বনাম তৃণমূলের নাটকের সমান্তরালে বিজেপির ঘরেও চলছে এক চরম রাজনৈতিক সার্কাস। বিজেপি নেতা দিলীপ ঘোষ সম্প্রতি একটি বিতর্কিত বিবৃতি দিয়ে রাজ্যে তোলপাড় সৃষ্টি করেছেন। তিনি প্রকাশ্যে কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, বামপন্থীদের রাস্তায় দেখলেই ডিম ছুড়ুন। একজন প্রবীণ নেতা তথা সাংসদ, যিনি সংবিধানের শপথ নিয়ে দায়িত্ব পালন করছেন, তিনি কিভাবে প্রকাশ্যে এমন সহিংসতার উস্কানি দিতে পারেন তা নিয়ে চারিদিকে ছিছি পড়ে গেছে। যেখানে আদালত স্পষ্ট করে বলে দিয়েছে যে রাজনৈতিক বিরোধীদের ওপর এভাবে শারীরিক আক্রমণ করা যাবে না, সেখানে দিলীপ ঘোষের এই মন্তব্য উগ্রতা ছাড়া আর কিছুই নয়। কিন্তু আসল রাজনৈতিক চমকটা এসেছে অন্য জায়গা থেকে। তরুণ সিপিএম নেতা শতরূপ ঘোষ দিলীপ বাবুকে এমন একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যাতে দিলীপ ঘোষ চরম বিপাকে পড়েছেন। শতরূপ সরাসরি মনে করিয়ে দিয়েছেন যে দিলীপ ঘোষের নিজের বাবা তো আজীবন একজন কট্টর বামপন্থী আন্দোলনের মানুষ ছিলেন। তাহলে দিলীপ ঘোষ কি তার নিজের বাবার ছবিতেও প্রতিদিন সকালে ডিম ছোড়েন? শতরূপের এই একটি বাউন্সারেই পুরো দৃশ্যপট বদলে গেছে, কারণ যে মানুষটি অন্যদের বামপন্থীদের ওপর ডিম ছুড়তে বলেছেন তার নিজের পারিবারিক ইতিহাসই বামপন্থী আন্দোলনের সাথে জড়িত। এটি কি শুধুই রাজনৈতিক সুবিধাবাদ নয়, নিজের শেকড় ও পরিবারকে অস্বীকার করে যারা সস্তা রাজনীতি করেন, সাধারণ মানুষের কাছে তাদের কথার গ্রহণযোগ্যতা কতটুকু থাকে তা এখন বড় প্রশ্ন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি তার এই ভাঙা দল নিয়ে আবারও পুরনো শক্তিতে ঘুরে দাঁড়াতে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক কামব্যাক কি আদেও সম্ভব, নাকি এবার সত্যি তার খেলা শেষ? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এমনই সব নির্ভীক, নিরপেক্ষ ও চুলচেরা বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।